আচ্ছা দেখ, এখন যে অঙ্কটা করাবো এটা যে টপিকটা হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন, ঠিক আছে? যে আপনারা চলছে পিজিবিপি, তার মধ্যে ডেপ্রিশন একটা কনসেপ্ট বললাম, প্রফেশন হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে? প্রফেশনও কিন্তু একটা কনসেপ্ট। কি দেখা যায় প্রতি বছর, মানে তোরা তো নতুন ব্যাচ সিসিএফ, আগের ব্যাচে কি ছিল? আগের ব্যাচ কি ছিল? সিবিসিএস। আগের ব্যাচ কি ছিল বলতো? সিবিসিএস। সে বছরের নিয়ম কি ছিল? যে তোর বিজনেস আর প্রফেশন দুটোর মধ্যে একটা আসবে পরীক্ষা প্রতি বছর, হয় বিজনেস আসবে না প্রফেশন আসবে, এরকম ছিল। যদি অনার্সে যদি বিজনেস আসে তো জেনারেলে প্রফেশন আসবে, জেনারেলে প্রফেশন আসলে অনার্সে বিজনেস আসবে। প্রতি বছর দুটোর মধ্যে একটা আসতো, তোদেরও তাই এবছর কিন্তু তাই, যে কোনো একটা তো আসবেই, হয় বিজনেস নাই প্রফেশন। প্রথম বছর তো দুটোই করে যেতে হবে, বিজনেস প্রফেশন দুটোই করে যেতে হবে, ঠিক আছে? তো তো স্যার কোনটা বেশি সোজা, বিজনেস না প্রফেশন? বিজনেস খুব ইন্টারেস্টিং, কিন্তু প্রফেশনের মতন ইজি কিছু হয় না। সবাই চাই পরীক্ষা হলে প্রফেশনই আসুক, এতটাই ইজি যে টপিক, ঠিক আছে? তো তো দেখ কি বলছে। আর প্রফেশন তো এমনিতে অ্যাকচুয়ালি পড়েছিস তোরা, 11-এ বিজনেস স্টাডিজ পড়েছিস, ওখানে পড়েছিলি প্রফেশন, মানে প্রফেশনের এক্সাম্পল কারা কারা পড়তি মনে আছে তো? প্রফেশন লয়ার, ডক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? তো এরাই ছিল সিএ, এরাই হচ্ছে সব প্রফেশনের আন্ডারে পড়ে। তো প্রফেশনের আন্ডারে পড়ে, প্রফেশন হতে গেলে কি হবে? ওদের একটা এক্সট্রা কোয়ালিটি থাকে। এই যে যখন যারা প্রফেশন হয় না, যারা প্রফেশনাল হয়, এদের ইনকামটা কি করে বের করতে, এদের ট্যাক্সেবল ইনকাম কি করে বের করতে? কিচ্ছু না। এদের ইনকাম থেকে, সব ইনকাম নয়, এদের প্রফেশনাল ইনকাম, যেমন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম কি জানিস? অডিটিং ফিস। এরা অডিটিং করবে, ওরা অডিটিং করে যে টাকা পয়সা খাওয়াবে সেটা হচ্ছে ওদের প্রফেশনাল ইনকাম, ঠিক আছে? তো ওরা কোনো ট্যাক্সেশনের কাজ করবে, এটা ওদের প্রফেশনাল ইনকাম। এখন বললি স্যার, একজন ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যাংকে টাকা রাখলো, সেখান থেকে সুদ পেল, ওটা কি প্রফেশনাল ইনকাম? আরে ব্যাংকের টাকা তুইও রাখতে, তুইও সুদ পাবি। প্রফেশনাল ইনকাম কি? ওর প্রফেশন থেকে কি এসছে? একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও তো সমস্ত অ্যাকাউন্টস এর কাজ করবে, ও তো অডিটিং এর কাজ করবে, এখান থেকে যদি টাকা পয়সা কামাতে পারে, এটা আর প্রফেশনাল ইনকাম। যেমন একটা ডাক্তার, একজন ডাক্তারের প্রফেশনাল ইনকাম কি হতে পারে? কনসালটেশন ফিস, ঠিক আছে? তো কনসালটেশন ফিস, তারপর ভিজিটিং ফিস। এই যে আমরা ডাক্তারকে যে ট্রিটমেন্টের জন্য যাই, ডাক্তারকে কি দিই? ভিজিটিং ফিস দিই, কনসালটেশন ফিস দিই, ঠিক আছে? এইগুলো হচ্ছে ডাক্তারের ইনকাম। তো বুঝতে হবে তাহলে, যেই টপিকের অঙ্ক দিক, সিএ দিক, ডক্টর দিক বা লয়ার দিক, ওদের প্রফেশনাল ইনকামটা তোকে ক্লিয়ার করতে হবে, এটা ওর প্রফেশনাল ইনকাম। স্যার আমরা কি করে পড়বো? আরে তুই কোশ্চেন দেখেই বুঝতে পারবি এগুলোর প্রফেশনাল ইনকাম, দেখেই বোঝা যায়। প্রফেশনাল খরচাটা কি হতে পারে? একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যদি তার যদি একটা নিজস্ব ফার্ম থাকে, ফার্মে যে সমস্ত স্টাফ কাজ করে ওদেরকে মাইনে দিতে হবে। যদি ফার্ম, যদি মানে চার্টার্ড অ্যাকাউন্টের নিজস্ব যদি কোনো ফার্ম না থাকে, ফার্মটা ভাড়া নিতে হবে, সে ভাড়া দিতে হবে। ইলেকট্রিক বিল আসতে পারে, এরকম বিভিন্ন খরচা হতে পারে। ফার্মের মধ্যে কম্পিউটার থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, তার ডেপ্রিসিয়েশন হবে। তো এরকম অঙ্ক করতে গিয়ে একটা তুই প্রপার ফুল ফেজ সাম দেখতে গিয়ে তুই বুঝে যাবি কি করে করতে হয়। একজন প্রফেশনালদের ইনকামটা কি করে বের করতে হয়, ইনকাম থেকে খরচা বাদ দেওয়া। কোন ইনকাম স্যার? সমস্ত ইনকাম না, প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দিতে হবে, ব্যাস শেষ। প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দেওয়া, অঙ্ক শেষ, ঠিক আছে? এতটাই ইজি অঙ্ক। কি বলেছে 4 নম্বরে? ডক্টর সিএ সৌম্যজিৎ সরকার ইজ আ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি হয়? প্র্যাকটিসই করে। দেখবি কেউ চাকরি করে, আবার কেউ প্র্যাকটিস করে, ঠিক আছে? প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? তো তো ফ্রম দ্য ফলোইং রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কম্পিউট ইনকাম ফ্রম প্রফেশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তোকে ইনকাম ফ্রম প্রফেশন বের করতে বলেছি। আর যখনই তোকে ইনকাম ফ্রম প্রফেশন বের করতে বলবে না, তুই দেখবি যখনই তোকে বিজনেস বের করতে বলবে, কথাটা মন দিয়ে শোন, যখনই তোকে ইনকাম ফ্রম বিজনেস বের করতে বলবে, তোকে পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে। কি বললাম? বিজনেস, আরে বিজনেসম্যানরা কি অ্যাকাউন্ট খোলে? কমন ব্যাপার, বিজনেসম্যানরা বছরের শেষে প্রফিট হলো না লস হলো জানার জন্য কি অ্যাকাউন্ট খুলবে? পিএল অ্যাকাউন্ট খুলবে। কিন্তু কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বল, কোনো লয়ার বল, ঠিক আছে, কোনো ডক্টর বল, ঠিক আছে, এরা কি করে? এরা কিন্তু এদের ইনকাম বের করার জন্য রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট করে। তো যখনই তোকে প্রফেশনাল ইনকাম বের করতে দেবে, তোকে না সবসময় রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে। কি দিয়ে দেবে? রিসিটস পেমেন্ট দিয়ে দেবে। ফার্স্ট ঠিক হয়েছে? 298 বলেছি, 298। কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি মন দিয়ে শোন। যখনই তোকে বিজনেস বলবে, তোকে যখনই পরীক্ষায় কোশ্চেন বলবে তুমি ইনকাম ফ্রম বিজনেস বের করে দাও, তোকে পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে। যখনই তোকে বলবে ইনকাম ফ্রম প্রফেশন বের করে দাও, তখন তোকে রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে। তো রিসিটস পেমেন্ট বুঝতে পারছিস স্যার? এই তো বাঁদিকে রিসিটস আছে, তোরা তো অ্যাকাউন্ট তো করে এসেছিস, আর ডান দিকে পেমেন্ট আছে। তো এই রিসিটসে এখানে ব্যালেন্স বিএফ লেখা আছে, মানে ব্যালেন্স বিডি মানে কি স্যার? এটা হচ্ছে ক্যাশের ওপেনিং ব্যালেন্স। আরে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওর শুরুতে, বছরের শুরুতে ক্যাশে কত টাকা ব্যালেন্স পড়ে আছে, ওটা জেনে আমি কি করে ইনকাম বের করবো? ক্যাশে কত আছে বেকার, এটা কোনো কাজের জিনিস নয়।
অডিট ফিস, একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিটিং সবাই করতে পারবে? অডিটিং সবাই করতে পারবে না, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে পারে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট অডিটিং করতে পারে, তার মানে এটা ওর প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে। তার মানে স্যার এটা আসবে। এটা ওর প্রফেশনাল ইনকাম, রাইট মানলাম। ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক, আরে যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই অ্যাকাউন্টিং ওয়ার্ক করতে পারবে, অ্যাকাউন্টসের সমস্ত কাজকর্ম করতে পারবে বড় বড় কোম্পানির, ঠিক আছে? তাহলে এটাও ওর প্রফেশনাল ইনকাম। ও যদি সিএ না হতো, ডাক্তার হতো, এই কাজটা করতে পারতো? না। কোনদিন পারবে না। এটা ওর প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে। গিফট ফ্রম ক্লায়েন্ট, কোনো একজন ক্লায়েন্টের থেকে গিফট পেয়েছে, মানে ক্লায়েন্ট খুব খুশি হয়েছে, ক্লায়েন্ট ওর কাজে খুশি হয়েছে। ভাব, ও এত সুন্দর কাজ করেছে, ও এত সুন্দর সার্ভিস দিয়েছে, ওর কাজে খুশি হয়ে ওকে গিফট করেছে। সাপোজ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি বছরের পর বছর প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে। আমি একজন ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারস্থ হলাম। আমি বললাম কি, আমাকে ভালো ট্যাক্স প্ল্যানিং দাও। আমি পেমেন্ট দিচ্ছি তোমাকে। পেমেন্ট করছি, তোমার পেমেন্টটা আমি তোমায় করছি। তুমি আমাকে ভালো প্ল্যানিং দাও, ট্যাক্স প্ল্যানিং। ও প্ল্যানিং দিয়ে দিল। ও প্ল্যানিং দিয়ে দিল। আগে যে লোক ছিল তার কথা যখন শুনছি তখন ট্যাক্স পর্যন্ত দিতে হচ্ছিল। কিন্তু এ প্ল্যানিং ভালো দিল। বুঝতে পারছিস তো? আমি খুশি হলাম। বা আজকে আমি বড় বিজনেস করছি, আমি কোনো কাজে ফেঁসে গেছি। ঠিক আছে? বাঁচাতে পারবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বাঁচাবে কিন্তু সিএই বাঁচাবে। ঠিক আছে? সমস্ত কিছু সিএই বাঁচাবে। এইজন্য হয়তো একটা বড় লম্বা চওড়া একটা টাকা পয়সা নেবে। ঠিক আছে তো? একটা বড় টাকা নেবে। তো তুই তোর কাজে দেখ, যারা বড়, বড় বিজনেসম্যান তাদের টাকাটা ম্যাটার করে না। ঠিক আছে? ও টাকা দিয়ে দেবে, ও টাকা দিয়ে দেবে। কিন্তু ওই কেস থেকে তোকে বাঁচিয়ে দিল। ঠিক আছে তো? তো এখানে বলছে তাই ও খুশি হয়ে ক্লায়েন্টকে গিফট করল। বলছে তাই বলছে, এখন যে সিএ এর কথা যদি ভাবি, সিএ ক্লায়েন্টের থেকে গিফট পেয়েছে। ৳১০,০০০ র গিফট পেয়েছে। এবার তুই এটা তো আমি সিএ দিয়ে বললাম, ডক্টর। এটাও জানিস ডক্টর কত গিফট পায় জানিস? ডক্টররা প্রচুর গিফট পায়। দেখবি আজকে তুই এক জায়গায় ট্রিটমেন্ট করাতে যাচ্ছিলি। তোর ট্রিটমেন্ট হয়তো ভালো করে সারাতে পারছিল না, বা তোর ফ্যামিলির কেউ আছে, তার ট্রিটমেন্টের জন্য গেছিস, তাকে ভালো করে সারাতে পারছিল না। তুই অন্য একটা নতুন একটা ডাক্তার সন্ধান পেলি। তোর ট্রিটমেন্ট মানে ভালো করে তোর ফ্যামিলির যেই লোকটা যে শরীর খারাপ, তাকে খুব, খুব তাড়াতাড়ি তোকে রিকভার করে দিল। তো তুই খুশি হয়ে ডাক্তারকে কিছু গিফট করলি। অনেকে গিফট করে, অনেকে গিফট করে। ঠিক আছে তো? তার মানে এটা গিফটটা কেন পেল? কাজের জন্য পেল, কাজের জন্য। তার মানে প্রফেশনের জন্যই পেল। আচ্ছা। হ্যাঁ, এমনি তোর ধর তুই একটা হ্যাপি নিউ ইয়ার চলছে 1st জানুয়ারি, তোর পাড়ায় খুব ভালো একটা ডাক্তারের সঙ্গে তোর পরিচিতি আছে। সেই সুবাদে সেই জন্য তাকে তুই একটা ক্যালেন্ডার গিফট করেছিস। সেটা গিফট কোনো প্রফেশনের জন্য গিফট নয় এটা। আমার কথাটা বুঝতে পারছিস তো? দুটোর মধ্যে না, ব্যাপারটা বোঝ, দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝ। তুই কাজ ভালো দিয়েছে তার জন্য তুই তাকে গিফট করেছিস। এটা ওর প্রফেশনের মধ্যে পড়ে। কিন্তু আজকে কোনো দিওয়ালি উপলক্ষে বা কোনো বিজয়া দশমী উপলক্ষে তুই কোনো তাকে একটা কোনো মিষ্টির প্যাকেট দিলি, বুঝতে পারলি? কোনো কিছু গিফট দিলি, বা ধর তাকে দেখবি যারা বড়, বড় ডাক্তার হয় না? তাদেরকে ওরা বিভিন্ন রকমের ক্যাডবেরি পায়। বিভিন্ন রকমের ক্যাডবেরি পায়। ওদের একটা ক্যাডবেরি একটা সেলিব্রেশন এর ইয়ে হয়। অ্যাকচুয়ালি বিশেষ করে যারা এমআর হয় তারা খুব দেয়। ডাক্তারদের দেয়। ঠিক আছে তো? মেডিকেল তো এরকম বুঝতে পারছিস তো? তো সেই গিফটের কথা বলছি না। কাজে খুশি হয়ে গিফট। ঠিক আছে তো? তার মানে এটা কিন্তু আসবে। বুঝতে পারছিস তো কি বললাম? আচ্ছা। স্যার ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, একজন সিএ, ও প্রচুর টাকা কামায়। ও সেভিংস এ টাকা রাখে, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে। এটা কি প্রফেশনাল ইনকাম? না স্যার, প্রফেশনাল ইনকাম নয়। এটা আসবে না। তাহলে তোকে বুঝতে হবে কোনটা আসবে, কোনটা আসবে না। কি ব্যাপার? আচ্ছা শোন, রেন্ট অফ প্রিমিসেস, একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওর একটা প্রিমিস, একটা ঘর তো নিয়েছে কাজকর্ম করার জন্য। সেই ঘর ভাড়া আছে ৳৪৫,০০০। স্যার এটা কি আসবে? অবশ্যই প্রফেশনাল খরচা। এই পেমেন্ট খরচা, প্রফেশনাল খরচা, এটা আসবে। স্যালারি টু অফিস স্টাফ, তো ওই যে ওর যে ফার্মে যে সমস্ত স্টাফ আছে, ও তো আর কাজ করে না। ধর কিছু লোক আছে যার নরমাল ধর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বা ধর গ্র্যাজুয়েশন পড়ছে, এরকম কেউ চার্টার্ড ফার্মে কাজ করে। কি কাজ করে? ও ওখানে ধর বিভিন্ন রকমের এক্সেল এ কিছু ইনপুট করবে, তারপর ট্যাক্সেশন এর কাজ করবে। কারণ সিএ তো আর কোনো এন্ট্রি মারবে না। সিএ লাস্ট ভেরিফিকেশন করবে। ঠিক আছে তো? তো এই সমস্ত কাজ করে, সে তো ফ্রিতে কাজ করবে না। ওদেরকে স্টাইপেন্ড দিতে হবে। যারা দেখবি আর্টিকেলশিপ এর কাজ করে, ওদেরকে স্টাইপেন্ড দিতে হয়। ঠিক আছে তো? তো কি বলছে, স্যালারি টু অফিস স্টাফ ৳৬০,০০০, এটাও খরচা। মোটর কার এক্সপেন্সেস, মোটর কার মানে একটা বাইক কেনা, বাইকের জন্য খরচা করা যায়। বাইক রিপেয়ার করতে হবে, বা বাইকে তেল ভরেছে তার জন্য খরচা। এটাও তো আচ্ছা, বাইকটা দেখ, বাইকের খরচা আসবে তো অবশ্যই, কারণ বাইক নিয়ে ও সমস্ত ক্লায়েন্টের বাড়ি যাচ্ছে। বুঝতেই পারি এটা খরচা। এটাও আসবে। কিন্তু এই সম্পর্কে রিলেটেড নোট বলবে নিচে। সেটাই পরে বলব। আমি জানি মোটর কার এখানে নোট বলবেই। বলতেই হবে ও, বলবেই। ঠিক আছে তো? মোটর কার কেন বলবে শুধু? রেন্টের নোটও বলবে। নেক্সট কি বলছে দেখ, লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম, মানে কি? এই যে সিএ সৌম্যজিৎ সরকার ওর নিজের লাইফের উপর ইন্সুরেন্স প্রিমিয়াম দিয়ে, এটা কি খরচ? এটা তো পার্সোনাল খরচা। পার্সোনাল খরচা তো আসবে না। এটা বাতিল। পার্সোনাল খরচা বাতিল। ইলেকট্রিসিটি চার্জেস, এটা তো প্রফেশনাল খরচা, এটাও নেব। হাউস হোল্ড এক্সপেন্সেস পার্সোনাল খরচা, নেব না।
প্রিমিসেস একটা কিছু ঠিক আছে তো শোন, এটা নেবো না। তারপর কি বলছে পারচেস অফ মোটর কার, একটা মোটর কার কেনা হচ্ছে 5,00,000 দিয়ে, ঠিক আছে? মোটর কার তো অ্যাসেটস, মোটর কার তো আসবে না, ওর উপর ডেপ্রিসিয়েশনটা আসবে, ঠিক আছে তো? আচ্ছা ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, ও কোথায় ডোনেট করবে? ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটাও নেবো না, এটাও নেবো না। ন্যাশনাল ডিফেন্স ফান্ড মানে দেখ বিভিন্ন রকম ফান্ড আছে, তুমি কেউ ডোনেশন করা, যেটা তোরা নেক্সট সেমিস্টার শুবি, ফোর্থ সেমিস্টার ট্যাক্স অ্যান্ড শিবি, ডোনেশন ডোনেশন মানে তোর ডিডাকশন বলে একটা চ্যাপ্টার আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ডোনেশন করে, কেউ রামকৃষ্ণ মিশন ডোনেশন করে, কেউ বেলুর মঠ ডোনেশন করে, কেউ ভারত সেবাশ্রমে ডোনেশন করে, কেউ তোর রামকৃষ্ণ মিশন, আচ্ছা তো বললাম রামকৃষ্ণ মিশন, তুমি কেউ রাজীব গান্ধী ফাউন্ডেশন, ইন্দিরা গান্ধী ফাউন্ডেশন, বিভিন্ন রকম ফাউন্ডেশন টাকা পয়সা বিভিন্ন জায়গায় ডোনেশন করে, বিভিন্ন জায়গায় টাকা ডোনেশন করে। তো এরকমই একটা ফান্ড ন্যাশনাল ডিফেন্স ফান্ড, আমাদের দেশের ডিফেন্স, তো ওখানে ডোনেট করেছে, সেটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, এখানে আসবে না, এটা আসবে না। মেম্বারশিপ ফি টু ইনস্টিটিউট অফ মানে আইসিএআই, ঠিক আছে? বুঝতে পারছি মেম্বারশিপ ফি, যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে একজন ডক্টর, তাকে কি আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে একটা মেম্বারশিপ ফিস দিতে হয়, না দিলে তো লাইসেন্স বাতিল হয়ে যায়। ওই যে দেখবি কোনো ডাক্তার যদি মানে অসভ্য আচরণ বা খুব বাজে বিহেভ করে কোনো ক্লায়েন্টের সঙ্গে বা কোনো পেশেন্টের সঙ্গে, ওর লাইসেন্স বাতিল হয়ে যায়। কে বাতিল করে জানিস? কে বাতিল করে? এই যে কিছুদিন আগে তোরা দেখছিস আরজিকর কাণ্ড নিয়ে লাইসেন্স বাতিল করে দিল। কে বাতিল করে? আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাতিল করলো। ঠিক আছে? তো এরকম তাহলে এদেরকে কি হয়, সমস্ত ও যা কাজকর্ম করছে ওকে দেখাশোনা করবে কে? ওর পরে যে আছে। ঠিক আছে? তো বলছে মেম্বারশিপ ফিস টু আইসিএআই, আইসিআই কে ওকে মেম্বারশিপ ফিস দিতে হবে, নাহলে তো ওর মেম্বারশিপটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে তো? তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। কেন মেম্বারশিপ ফি, ও তো সাইনটা যে করবে, যখন বড়, বড় কোম্পানি যাবে ও সাইন করবে, একটা স্ট্যাম্প মারতে হবে তো। স্ট্যাম্পটাই থাকবে না আর। ঠিক আছে তো? তো এটা দিতেই হবে। এটা প্রফেশনাল খরচা। সবাইকে খরচা করতে হবে, এই খরচা সবাইকে করতে হবে না। যে একজন সিএ তাকেই করতে হবে। তো এটাও আসবে। আর লাস্টে কি বলেছে? ব্যালেন্স সিএ মানে ক্লোজিং ব্যালেন্স 11,000 টাকা। এটা তো কোনো কাজের জিনিস না, আসবে না। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? বলছে রেন্ট ইজ ইন রেসপেক্ট প্রিমিসেস অকুপাইড বাই সৌম্যজিৎ। বাহ! এই যে রেন্ট আছে, এই যে রেন্ট কত দেখতে 45,000 টাকা রেন্ট আছে। তার মধ্যে রেন্ট ইজ ইন রেসপেক্ট অফ প্রিমিসেস অকুপাইড বাই সৌম্যজিৎ। 2/3 অফ দ্য প্রিমিসেস ওয়ার ইউজড বাই হিম ফর ওন রেসিডেন্স। আর বাকি 1/3 হচ্ছে অফিস। মানে পুরো যে রেন্ট আছে 45,000 টাকা, তার মধ্যে 30,000 টাকা নিজে ব্যবহার করছে। নিজে ফ্যামিলি নিয়ে বসবাস করছে। আর 15,000 টাকা বিজনেস মানে অফিস কাজে লাগে, অফিসের কাজে 15,000 টাকাটা আসবে। 30,000 টাকাটা আসবে না। বোঝা গেল তো? হাফ অফ দ্য মোটর কার এক্সপেন্সেস, তো মোটর কার খরচা কত দিয়েছে? দেখ মোটর কার খরচা স্যার 40,000 টাকা দিয়েছে। তার মানে হাফ কত? 20,000 টাকা। 20,000 টাকা পার্সোনাল। আসবে না। 20,000 টাকা আসবে না, 20,000 টাকা আসবে। বাকি তো আসবে। বাকি প্রফেশনালটা আসবে। ঠিক আছে? মজা লাগতো এখানে হাফ না দিয়ে 1/3 বা 1/4 দিলে আর বুঝতে সুবিধা হতো ওদের জন্য। ঠিক আছে? পরবর্তীতে অনেক অঙ্ক পাবি, বুঝিয়ে যাবি। রিটেন ডাউন ভ্যালু অফ মোটর কার অলরেডি ডেফিনেশন তো শিখিয়ে দিয়েছি, এমনি বুঝিয়ে যাবি। মোটর কারের ওপেনিং ব্যালেন্স কত ছিল স্যার? 40,000 টাকা। মোটর কার সেল প্রসিডস অফ ওল্ড মোটর কার, মোটর কার বিক্রি করেছিস কত? 30,000 টাকা দিয়ে বেচে দিয়েছিস। ঠিক আছে তো? আর নতুন মোটর কার কিনেছিস কবে? 1/1/24 এই যে এখানে বলেছিল না মোটর কার কিনেছিস, এই দেখ কোথায় গেল? এটা ছিল 1/1/24। হুম। কিছু লেখা নেই তো অ্যামাউন্ট। কি এমন? আমি বলে দিচ্ছি, চিন্তা নেই। 5,00,000 টাকা বললাম না তোকে নাকি? 5,00,000 টাকা মোটর কার, এই যে 5,00,000 টাকা। ও বাবা! ঠিক আছে? কাঁদি পড়ে আছে। ডেপ্রিসিয়েশন কত বলেছে? 15% হয়ে গেল। তা সুন্দর করে দাগ কাটবো। ভালো অঙ্ক, একদম ইজি অঙ্ক। এই অঙ্ক, এই টাইপের অঙ্ক দুটো করলেই এনাফ। মানে ভালো করে দুটো করলেই এনাফ। দুটোই করবি? আচ্ছা শোন, স্যার কিভাবে? দাগ কাটছি, দেখ শোন। করতে আস্তে কথা বলিস না। রেকর্ডিং চলছে। স্যার গিফট ফ্রম ক্লায়েন্টটা কিভাবে বুঝবো প্রফেশনাল পারপাস? সব বলে দেবো। সব বলে দেবো। চাপ নিতে হবে তোকে। ঠিক আছে তো? রুপিসের দুটো ঘর কর। হ্যাঁ, হাফ পুরো পেজই হয়ে যাবে। রুপিসের দুটো ঘর কর। ওরম দুটো পাশাপাশি তো। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে। রুপিসের দুটো ঘর কর। অঙ্ক করে নিই, তারপর উপরে লেখা লিখিয়ে দেবো কি লিখতে হয়। ঠিক আছে তো? পেন্সিলের নোটটা দিলাম না, টেক্সট পাঠিয়ে দিচ্ছি। পার্টিকুলার্স, লেখ পার্টিকুলার্স। এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস। ঠিক আছে? পার্টিকুলার্স রুপিস রুপিস। লেখা পরে লিখে দেবো, লেখা নিয়ে চাপ নিতে হবে না। আরে লেখা তো একই, ওই যেমন স্যালারিতে লিখেছিস, যেমন হাউস বয় লিখেছিস সেই লিখতে হবে। লিখে নে।
লিখতে পারিস, লিখে নে। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম প্রফেশন, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম প্রফেশন, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম প্রফেশন, কি বের করলাম? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম প্রফেশন, এই ইনকাম ফ্রম প্রফেশন ইনভার্টেড কমার মধ্যে রাখ, ঠিক আছে? কার বের করছি? অফ সিএ সৌম্যজিৎ সরকার, তাই তো সরকার ছিল, সরকার। অফ সিএ সৌম্যজিৎ সরকার, ইনকাম ফ্রম প্রফেশন অফ সিএ সৌম্যজিৎ সরকার, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? তারপর কি লিখতে হবে জানিস তো? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, লেখ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের 2024-25, হ্যাঁ। রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, লেখ রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24, ঠিক আছে? হয়ে গেল লেখা। লেখা সম্পর্কে বুঝে গেলি, প্রতিটা অঙ্কে প্রতিদিন আর লেখাতে হবে না, একই লেখা লিখতে হয়, লেখা তো একই। তুই দেখতে পারলি, প্রত্যেকে তোরা দেখতে পারলি, যেখানে ইনকাম অফ স্যালারি লিখতাম তার জায়গায় প্রফেশন লিখে দিল, লেখা এক। প্রথমে কি লিখবো? হেডিং দে, প্রথমে হেডিং দে গ্রস, লেখ গ্রস প্রফেশনাল রিসিট, কি লিখবি? গ্রস প্রফেশনাল রিসিটস, কি লিখলাম বল? গ্রস প্রফেশনাল রিসিটস, লিখেছিস তো? গ্রস প্রফেশনাল রিসিটস লিখেছিস তো? অলরেডি তোদের বলে দিয়েছি, বুঝতেও পেরেছিস কোন কোনগুলো আইটেমগুলো আসবে প্রফেশনাল রিসিটস এর মধ্যে। এখানে তিনটেই আইটেম বললাম। যেহেতু আমার কোশ্চেন, তুই যেটা বললি না গিফট ফ্রম ক্লায়েন্ট, যেহেতু আমার কোশ্চেনে কিছু বলে দেয়নি, আমি ধরে নেবো এই যে ক্লায়েন্টের থেকে যে গিফটটা পেয়েছি এটা প্রফেশনাল পারপাস, ধরে নেবো, অ্যাজাম্পশন করে নেবো প্রফেশনাল পারপাস, ঠিক আছে? প্রফেশনাল পারপাস, ঠিক আছে? অঙ্কের মধ্যেই নোটটা দিয়ে দেবো, আলাদা করে নোট দেবো না এটা। লেখ, প্রথমে লিখবি কি? এক একটা করে লেখ। অডিট ফিস 5,25,000, এমনি অঙ্কটা যা কোশ্চেন পড়াতে পড়াতে বোঝালাম, বুঝতে পারলি তো? সোজা চ্যাপ্টার, হেভি সোজা চ্যাপ্টার, এইগুলো স্যালারি চেয়েও অনেক সোজা চ্যাপ্টার, তাড়াতাড়ি হয়ে গেল এসব অঙ্ক। বাইরে ভালো ভিতরে ভালো। না না, সব ইনারে লিখবো। অডিট ফিস, লেখ অডিট ফিস কত টাকা ছিল বল? অডিট ফিস 5 লাখ। 5,25,000, লেখ 5,25,000 প্রথম করে লেখ। মানে পরীক্ষায় যে বিজনেসের অঙ্ক আছে, ইনকাম ফ্রম বিজনেস, ওইগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হয়, ওগুলো ভ্যারাইটিস টাইপের থাকে। কিন্তু এই টাইপের অঙ্ক না, দুটো অঙ্ক করলেই তুই বলি সব অঙ্কই করতে পারবি, মানে মানে পারবি। কি করতে হবে? একটা সি এর অঙ্ক করবি, একটা ডাক্তারের অঙ্ক করবি, দু রকমের অঙ্কের নাম জেনে রাখতে হবে, আইটেমগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে তো? তারপর যে 5,25,000 হয়ে গেল, তারপর কি ছিল? ইনকাম ফর্ম, লেখ ইনকাম ফর্ম অ্যাকাউন্টিং ওয়ার্ক, লেখ ইনকাম ফর্ম অ্যাকাউন্টিং ওয়ার্ক, ইনকাম ফর্ম অ্যাকাউন্টিং ওয়ার্ক কত টাকা দিয়েছে বল? 2,60,000। 2,60,000। আর কি বলেছে বল? Gift from গিফট ফ্রম ক্লায়েন্ট 10,000 টাকা, লেখ গিফট ফ্রম ক্লায়েন্ট 10,000 টাকা। তো 7,95,000 দেখতো হয়ে গেল, তিনটে আইটেম হয়ে গেল। এবার কি লিখবি? লেস, লেখ লেস, লেখ এক্সপেন্সেস, মানে কোন এক্সপেন্সেস? প্রফেশনাল এক্সপেন্স, আর কোনো এক্সপেন্সেস নয় কিন্তু, প্রফেশনাল এক্সপেন্সেস। কি কি এক্সপেন্স বলছে? প্রথমে লিখবো রেন্ট, রেন্ট কত লিখবো? অলরেডি বলেছি, বল কত বলেছিলাম রেন্ট, মনে পড়ছে? 45 না, 2/3, আচ্ছা হ্যাঁ 1/3, ঠিক আছে, 15,000 টাকা হবে। 45,000 টাকা ছিল রেন্ট, আমাদের 2/3 হচ্ছে নিজে ইউজ করছে, তাহলে 1/3 হবে। তাহলে লিখবো কি? rent of premises রেন্ট 45,000 কত লিখবো? 45,000 এর উপর 1/3 মানে কত? 15,000 টাকা, বোঝা গেল? নেক্সট কি বলেছে? স্যালারি টু অফিস স্টাফ, তাহলে রেন্টের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল। স্যালারি টু অফিস স্টাফ যা ছিল দেখে দেখে বসিয়ে 60,000 টাকা। 15,000 কি ইনারে লিখবো তো? হ্যাঁ ইনারে সব খরচাগুলো, অনেক খরচা তো, সমস্ত খরচা যোগ করে বাইরে পাঠাবো।
স্যালারি টু অফিস স্টাফ কত বলেছে? নেক্সট কি বলেছে দেখ, মোটর কার এক্সপেন্সেস, এটা বুঝেছিস? পড়ে পড়ে দিয়েছি কোশ্চেনটা। মোটর কার এক্সপেন্স 40,000 টাকা ছিল, তার হাফ মানে 20,000 টাকা হবে। তারপরেরটা ইলেকট্রিসিটি। দাদা 1 মিনিট, তার বলছে ইলেকট্রিসিটি চার্জেস ফর দ্য প্রিমিসেস, ঠিক আছে তো? লাইক ইলেকট্রিসিটি চার্জেস ফর দ্য প্রিমিসেস কত টাকা হবে বলতে পারবি? 2,500 টাকা। পুরোটাই আসবে। না দাদা 1 মিনিট দেখছি, ইলেকট্রিসিটি চার্জেস ফর দ্য প্রিমিসেস, ও আচ্ছা। দাঁড়া কোথায় বলেছে ইলেকট্রিসিটি চার্জেস অফ দ্য প্রিমিসেস, আর এখানে প্রিমিসেসটা যা ছিল তার 2/3 তো নিজে ইউজ করতো, তাহলে এখানে কত আসা উচিত? 1/3 আসা উচিত। 1/3, 13,500 1/3 কর। আবার বলুন। 13,500 1/3, কারণ পুরো যে প্রিমিসেসটা ছিল, পুরো প্রিমিসেসটা কি করছিল? পুরো প্রিমিসেসটার মধ্যে 2/3 তো নিজেই ইউজ করছিল, আর 1/3 অফিস চলছিল। আচ্ছা তাহলে পুরো প্রিমিসেস ইলেকট্রিক চার্জেস এটা, আচ্ছা তাহলে ঠিক আছে তো? ঠিক আছে। মানে এরকম একটা অ্যাজাম্পশন করে নিলাম, হুম। ঠিক আছে তো? এবার যদি কেউ অ্যাজাম্পশন করে না যে এখানে ইলেকট্রিক চার্জেস দিয়েছে এটা পুরোপুরি অফিসের দিয়েছে, তাহলে সে পুরো 13,500 নেবে, এটা অ্যাজাম্পশন বেস, ঠিক আছে তো? কত লিখবো? 4,500। তারপর হাউস আসবে না, পারচেস অফ মোটর কার এখন করবো না, ডোনেশন হয়ে গেল। মেম্বারশিপ ফি, লেখ মেম্বারশিপ ফি টু ICAI 5,000 টাকা। হবে। না ডোনেশন কেমন নেবো? ডোনেশন কেমন নেবো? এখানে ডোনেশন আসবে না, ওর সঙ্গে প্রফেশনাল কোনো সম্পর্ক নেই এই ডোনেশনের সঙ্গে। এই ডোনেশন তো যে কেউ করতে পারে, এর সঙ্গে এটা তো প্রফেশনাল খরচা নয়, এর টাকা আছে দিয়ে দিচ্ছে, এটা কোনো প্রফেশনাল খরচা নেই, এমন কোনো ম্যান্ডেটরি কি দিতেই হবে? না। এমন আছে যে ডোনেশন না করলে ওর প্রফেশন চালাতে পারবে না, এরকম তো কোনো ব্যাপার নেই, ডোনেশন দিতে হবে না। মেম্বারশিপ ফিস, লেখ মেম্বারশিপ ফিস টু ICAI কত টাকা দিয়েছে? কত? তারপর লেখ ডেপ্রিসিয়েশন অন মোটর কার, এটা ওয়ার্কিংস করে বের করব। লিখে রাখ ডেপ্রিসিয়েশন অন মোটর কার, ওয়ার্কিংসে চলে আসে। মোটর গাড়ি ডেপ্রিসিয়েশন তো নিশ্চয়ই করতে পারবি নিজে নিজে, কিছুক্ষণ আগে শেখালাম। কি লিখবো? WDV অ্যাজ অন 1/4/23। তাহলে বল মোটর কারের ওপেনিং ব্যালেন্স কত ছিল? নিচে অ্যাডজাস্টমেন্টে বলেছিল 40,000 টাকা। যোগ দিয়ে লিখবো পারচেস, কত টাকা মোটর কার পারচেস করেছিলাম বল? এই যে বলেছিল কোশ্চেনে, ওই কোশ্চেনে বলেছিল 5 লাখ টাকা মোটর কার পারচেস করেছিল, কত? 5 লাখ টাকা। মাইনাস করবো কি সেল, সেল কত বলেছিল দেখ নিচে অ্যাডজাস্টমেন্টে? 30,000। 30,000 করে কত হলো? 5,10,000। এবার দেখো মোটর কার পারচেসের ডেট বলেছিল একটা, কত বলেছিল মোটর কার পারচেসের ডেট? 1/1/24। 1/1/24। হুম। লেখ 1/1/24, তাহলে 1/1/24 মানে বুঝতে পারছি, এখানে লেখ WDV অ্যাজ অন 31/3/24, ঠিক আছে তো? এবার দেখ ডেপ্রিসিয়েশনটা কি হবে বুঝেছিস? হুম। ডেপ্রিসিয়েশন অন মোটর কার কি শিখিয়েছিলাম? এই যে কারেন্ট ইয়ারে যে মোটর কার কিনেছি এটা 180 নিয়ে বেশি ইউজ করেছি না কম ইউজ করেছি? কম। তাহলে কত হবে? 5 লাখ টাকা ইন্টু কত পার্সেন্ট বল? 7.5। 15% বলে কোশ্চেন কত বলছি মোটর কার উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলছি? 15%, তাহলে তার হাফ হবে, লেখ 15% ইন্টু 6/12। তাহলে রইল বাকি কত? আর 10,000 টাকা। হুম। 10,000 টাকার উপর 15% হবে। ক্যালকুলেট করে দেখ কত বেরোচ্ছে। 5 লাখ ইন্টু 15%,
ইন্টু 6/12 10,000 টোটাল কি 39,000? হ্যাঁ ডেপ্রিয়েন্ট বেরিয়ে গেল 39,000 লেখ। ও আচ্ছা 39,000 টাকা লিখবো না, সরি 39,000 টাকা লিখবো না, 39,000 টাকা ইন্টু কত হবে? হাফ হবে। ও কেন হাফ হবে? মোটর কারটা যে পুরো যে মোটর কারটা ওখানে হাফ তো নিজে ইউজ করছিল আর হাফ তো প্রফেশনের জন্য ইউজ করছিল। 13 আসবে। তাহলে এখানে কত হবে? 39,000 হাফ কত হবে? 13 13 19,500 হবে। 39,000 তো। হ্যাঁ 19,500 19,500 কমন সেন্সও মাথায় ঢুকিয়ে এটা আমি 1/3 করে দিয়েছি, সরি সরি। 39,000 তো 500 19,500 না না হাফের আস্তে 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 আমি বলছি, হাফ করলে কত হবে? 19,500। আরে ধরে যেতে লেখা না, পার্সোনাল ইউজ হচ্ছে। আস্তে কথা বলিস না, আমি বলছি তো 19,500 হয়ে গেল। 15,000 যোগ 60,000 20,000 যোগ 20,000 4,500 4,500 5,000 19,500 কত হচ্ছে? 1,24,000। কত হচ্ছে? 6,71,000 টাকা। এটা হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন, ব্যাস। হয়ে গেল, অঙ্কটা শেষ।